আসসালামু আলাইকুম দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি মাই টিভি সংবাদে। আপনাদের সাথে আছি আমি সওদা ইসলাম বর্ষা। শুরুতেই সংবাদ শিরোনাম। তীব্র গরমে সারা দেশে হিট স্ট্রোকে এখন পর্যন্ত 7 জনের মৃত্যু। মের প্রথম সপ্তাহে কমবে তাপমাত্রা। 5 জেলায় প্রাথমিক ছাড়া সব শিক্ষা প্রতিষ্ঠান আজ বন্ধ। 6 দিনের সরকারি সফর শেষে থাইল্যান্ড থেকে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অনুমোদন ছাড়া বিদেশি ওষুধ বিক্রি বন্ধের নির্দেশ হাইকোর্টের। খেয়াল খুশি মতো ওষুধের দাম বাড়ানো বন্ধে স্বাস্থ্য সচিব ও ওষুধ প্রশাসনকে নির্দেশ। এবং জীবিত থেকেও জাতীয় পরিচয়পত্রে মৃত ফরিদপুরের নগরকান্দার 81 বছরের রুস্তম আলী। 4 বছর ধরে বন্ধ প্রতিবন্ধী ভাতা সহ রাষ্ট্রীয় সকল সুযোগ সুবিধা। দর্শক শুনছিলেন শিরোনাম। সংবাদে এছাড়াও থাকছে মাই টিভির প্রতি সোমবারের নিয়মিত আয়োজন উন্নয়ন অগ্রযাত্রায় বাংলাদেশ। এবারে বিস্তারিত। সারা দেশে বইছে তীব্র তাপপ্রবাহ। অসহনীয় গরমে দেশের বিভিন্ন স্থানে হিট স্ট্রোকের মতো ঘটনা ঘটছে। সারা দেশে হিট স্ট্রোকে এখন পর্যন্ত 7 জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। এদিকে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে 3 দিন পর থেকে কমতে শুরু করবে দেশের তাপমাত্রা। আগামী 5 দিনের মধ্যে সারা দেশে বৃষ্টিপাতের প্রবণতা বাড়বে এবং তাপমাত্রা কমতে শুরু করবে। এদিকে দেশে চলমান তাপপ্রবাহের কারণে আজ ঢাকা, চুয়াডাঙ্গা, যশোর, খুলনা ও রাজশাহী জেলার সব মাধ্যমিক স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখা হয়েছে। তবে সকালে ক্লাস হওয়ায় প্রাথমিক স্কুল খোলা ছিল। দর্শক, এই মুহূর্তে যশোর থেকে আবহাওয়া পরিস্থিতির খবর জানাচ্ছেন প্রতিনিধি শরীফুল ইসলাম। আপনি জানেন যে দেশের প্রচন্ড তাপদাহের কারণে স্কুল কলেজ বন্ধ ঘোষণা করেছেন শিক্ষা অধিদপ্তর। আমি আপনাদের দর্শকদের দেখাতে চাই, আমি এখন দাঁড়িয়ে আছি যশোরের একটি স্কুলে, যেখানে বন্ধ আছেন, কোনো অবস্থাতে খোলা নাই। এবং শিক্ষা অধিদপ্তর থেকে বলেছেন যে যশোরের প্রত্যন্ত গ্রাম অঞ্চলের যে তাপদাহ এবং রোদের তাপের কারণে ছেলেমেয়েরা অসুস্থ হয়ে যাওয়ার খবরও আছে। এবং স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছেন যে প্রচন্ড গরমের কারণে ছাত্রছাত্রীরা অসুস্থ হয়ে পড়ছেন। আমি আপনাদের যশোরতে একটা কথা জানিয়ে রাখি, যশোরের প্রচন্ড তাপের কারণে এবং হিটের কারণে 2 জন হিট স্ট্রোকে মারা গেছেন, একজন শিক্ষক, একজন সাধারণ মানুষ, স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছেন। আমি আপনার মাধ্যমে আরেকটা কথা জানিয়ে রাখি, যশোরের বর্তমান 70 থেকে বেশি অসুস্থ হয়ে পড়ছেন বয়স্ক এবং শিশুরা। হাসপাতাল স্বাস্থ্য অধিদপ্তর থেকে জানিয়েছেন যে ক্রমান্বয়ে এই প্রচণ্ড গরমের কারণে ডায়রিয়া সহ গরম আক্রান্ত রোগের সংখ্যা বৃদ্ধি পাচ্ছেন। সাথে সাথে যশোরের বর্তমান এই অবস্থাতে তাপমাত্রা বিরাজ করছেন 41.0 সেলসিয়াস তাপমাত্রা এখন পর্যন্ত আবহাওয়া অধিদপ্তর জানিয়েছেন। ধন্যবাদ যশোর থেকে শরীফুল ইসলাম, ধন্যবাদ আপনাকে। তীব্র গরমে অতিষ্ঠ ভোলার কর্মজীবীরা। এদিকে অতি প্রয়োজন ছাড়া ঘরের বাইরে না যাওয়ার পরামর্শ চিকিৎসকদের। গরম আরও কয়েকদিন থাকবে বলেও জানায় আবহাওয়া অফিস। প্রতিনিধি আরিফ হোসেন লিটনের তথ্যচিত্রে দ্বীপ জেলা ভোলার আবহাওয়া পরিস্থিতি জানাচ্ছেন শামস তাবরিজ উচ্ছ্বাস। বৈশাখ আসতে না আসতেই তীব্র গরমে রীতিমতো নাস্তানাবুদ ভোলার সাধারণ মানুষ। দিনে সর্বোচ্চ তাপমাত্রা যেন বেড়েই চলেছে। তাই তো দূরত্ব কৈশোর তাপের দাপট কমাতে ছুটছে জলের কাছে। গরমের তীব্রতা কমাতে ঠান্ডা পানিতে যে যেভাবে পারছেন খুঁজছেন শরীরের প্রশান্তি। যেখানে সেখানে ছায়ায় বিশ্রাম নিচ্ছে সাধারণ মানুষ, স্বস্তি পেতে খাচ্ছেন ঠান্ডা শরবত বা ডাব। রোদ্রের প্রচন্ড গরমে এখন টিকতে না পারিয়া বোতলের ভিতরে বরফ ঢুকিয়া তারপরে খাইতেছি ঠান্ডা পানি। যে রোদ ধরে এই রোদ লাগে আরো জানা ঠ্যাং ঘুরিয়ে যাইতে আছে রোদের তাপে। যাদের দিনে দিন চালাতে হয় তারা কাজ না করতে পেরে বেগ পেতে হচ্ছে বেশ। অল্পতেই হাঁপিয়ে উঠছে শ্রমজীবী মানুষেরা। বলছে প্রচন্ড গরমে কাজে নামতে পারছেন না, কাজ পেলেও আগের মতো মজুরিও পাচ্ছেন না তারা। কাজ কাম করতে হয় না গরমের লেগে। না, গরমে বহুত অস্থির লাগতে আছে, কি করুম, গরমের ভিতরে তো কাজ না করে উপায় নাই। এত গরম ফলাফাইন থাকতে পারছে না। এমন পরিস্থিতিতে বেশি করে পানি পান, অযথা বাড়ির বাইরে না যাওয়া ও যত্রতত্র খাবার গ্রহণ না করার পরামর্শ চিকিৎসকদের। অন্যদিকে আগামী কয়েকদিন বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা নেই বলে জানিয়েছে আবহাওয়া অফিস। যাদের খুব প্রয়োজন নেই, জরুরি প্রয়োজন নেই, এমন সময় আপনারা রোদের সময় বাইরে বেরোবেন না।
যাদেরকে বের হতেই হয় দয়া করে একটি ছাতি অন্তত হাতে করে নিয়ে বের হবেন, সাথে একটি পানির বোতল নিয়ে বের হতে পারলে খুবই ভালো হয়। অতিরিক্ত যদি অবচেতন মনে হয় বা অর্ধচেতন মনে হয় তার গায়ে একটু বরফ মেশানো ঠান্ডা পানি দিয়ে মুছতে পারলে দ্রুত তাপমাত্রা কমে আসবে এবং ভালো হবে। অতিরিক্ত তাপমাত্রা ছাড়াও বাতাসে জলীয় বাষ্প বেশি থাকায় গরম লাগছে বেশি, তাই সেই বিবেচনায় বহাল রয়েছে হিট অ্যালার্টও। শামস তাবরেজ উচ্ছ্বাস, মাই টিভি নিউজ ডেস্ক। সারা দেশে তাপপ্রবাহ বিরাজ করলেও সিলেটে মাঝমধ্যেই বৃষ্টি হচ্ছে। গত শনিবার সন্ধ্যা ৬টা থেকে রোববার সন্ধ্যা ৬টা পর্যন্ত বৃষ্টিপাতের পরিমাণ ১৬ মিলিমিটার। সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২২.৮ ডিগ্রি সেলসিয়াস। এদিকে আগামী ৩ দিন সিলেট বিভাগে বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। এতে বলা হয়, আগামী ৩ দিন সিলেট বিভাগের দু এক জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে। দর্শক, এই মুহূর্তে সিলেট থেকে যুক্ত হচ্ছেন প্রতিনিধি মৃণাল কান্তি দাস। মৃণাল, সারা দেশে তীব্র তাপদাহ আর বৃষ্টির জন্য হাহাকার চললেও সিলেটে আবহাওয়া পরিস্থিতি স্বাভাবিক। তো সিলেটের সার্বিক পরিস্থিতি কি কারণে ভিন্ন, কি বলছে আবহাওয়া অফিস, জানাবেন আমাদের। ধন্যবাদ সৌদা আপনাকে। আপনি জানেন যে সারা দেশে তীব্র গরমে জনজীবন অতিষ্ঠ হয়ে উঠলেও সিলেটে কিন্তু এর ব্যতিক্রম। সিলেটে কিন্তু শীতল হাওয়া বিরাজ করছে। আমরা অবস্থান করছি সিলেটের ওসমানী মেডিকেল কলেজ এলাকাতে, এবং আমি যদি আপনাদেরকে এখানে জানানোর চেষ্টা করি এবং আপনার মাধ্যমে যদি মাই টিভির দর্শকদের জানাতে চাই, সারা দেশে তীব্র তাপদাহ থেকে মুক্তি পেতে কিন্তু জেলায় জেলায় চলছে বিশেষ নামাজে অংশ নিয়ে জনজীবনে প্রশান্তি আনতে বৃষ্টির জন্য মুনাজাত করছেন বিভিন্ন বয়সী মানুষ। তবে সারা দেশ গরমে পড়লেও চলমান তাপদাহের প্রভাব নেই সিলেটের নগর জীবনে। শুক্রবার সন্ধ্যা ৬টা থেকে শনিবার ৬টা পর্যন্ত সিলেট নগরীতে ৮৪.৪ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। আর শনিবার সন্ধ্যা ৬টা থেকে রোববার ৬টা পর্যন্ত বৃষ্টিপাতের পরিমাণ ১৬ মিলিমিটার। সিলেট অঞ্চলে বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে জানিয়ে সিলেট আবহাওয়া অধিদপ্তরের সাথে আমরা কথা বলেছি। তারা আমাদেরকে যে বিষয়টি জানিয়েছেন যে ভৌগোলিক দিক থেকে দেশের অন্য জায়গা থেকে সিলেটের অবস্থান ভালো। সিলেটের ৩ দিকে রয়েছে পাহাড় আর একদিকে হাওর, চা বাগান ও টিলা। সিলেটের প্রায় প্রতিটি বাসাবাড়িতেই রয়েছে গাছপালা, যার ফলে শীতল আবহাওয়া আর বৃষ্টি এখানে নিয়মিত। তবে আরেকটি বিষয় আমি আপনাদেরকে জানিয়ে রাখি, যারা সিলেটের সচেতন মহল রয়েছেন তাদের সাথে আমরা কথা বলেছিলাম। তারা আমাদেরকে যে বিষয়টি জানিয়েছেন, যদি গাছ কাটা বন্ধ করা না হয় এবং সিলেটের যারা পাহাড় টিল্লা রয়েছে সেগুলো কাটা যদি বিরত থাকা না হয়, তাহলে কিন্তু সিলেটের অবস্থানও অন্যান্য জেলার মতো হবে। আসলে এই ছিল সিলেট থেকে এখনকার পর্যন্ত আমার কাছে সর্বশেষ। সৌদা, ধন্যবাদ। দর্শক, সিলেট থেকে আবহাওয়া পরিস্থিতি খবর জানাচ্ছিলেন প্রতিনিধি মৃণাল কান্তি দাস। চলে যাচ্ছি অন্যান্য প্রসঙ্গে। ৬ দিনের সরকারি সফর শেষে থাইল্যান্ড থেকে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ব্যাংককের স্থানীয় সময় সকাল 10টা 10 মিনিটে থাইল্যান্ডের ডন মুয়াং আন্তর্জাতিক বিমানবন্দর থেকে প্রধানমন্ত্রী ও তার সফর সঙ্গীদের নিয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট যাত্রা করে। বিমানটি সকাল 11টা 25 মিনিটে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। শেখ হাসিনা থাই প্রধানমন্ত্রী শ্রেথা থাভিসিনের আমন্ত্রণে দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে 24 এপ্রিল বিকেলে দেশটিতে পৌঁছান। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং থাই প্রধানমন্ত্রী থাভিসিনের সঙ্গে গভর্নমেন্ট হাউসে দ্বিপাক্ষিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে বৈঠক অনুষ্ঠিত হয়। উভয় নেতার উপস্থিতিতে দক্ষিণ পূর্ব এশিয়া এবং দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার করতে 5টি নথি সই হয়। অনুমোদন ছাড়া বিদেশি ওষুধ বিক্রি বন্ধের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। এছাড়া খেয়াল খুশি মতো ওষুধের দাম বাড়ানো বন্ধে স্বাস্থ্য সচিব ও ওষুধ প্রশাসনকে নির্দেশ দিয়েছেন আদালত। আজ বিচারপতি মোস্তফা জামানের হাইকোর্ট নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চে নির্দেশ দেন। ওষুধ কোম্পানিগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে আগামী 30 দিনের মধ্যে জানাতে বলা হয়েছে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালককে। ফার্মাসিউটিক্যালস কোম্পানিগুলোকে বলা হয়েছে যাতে সরকারের অনুমোদন ব্যতীত কাঁচামাল আমদানি করতে না পারে। এছাড়া দেশের ফার্মাসিউটিক্যালস কোম্পানিগুলোর বেআইনিভাবে ওষুধের মূল্য নির্ধারণ বন্ধে ব্যবস্থা না নেওয়া কেন অবৈধ নয়, এ বিষয়ে একটি রুল জারি করেছে হাইকোর্ট। জীবিত আছেন, তারপরেও জাতীয় পরিচয়পত্রে মৃত দেখানো হয়েছে ফরিদপুরের নগরকান্দার 81 বছর বয়সী শারীরিক প্রতিবন্ধী রুস্তুম আলী মীরকে।
ফলে দীর্ঘ 4 বছর ধরে প্রতিবন্ধী ভাতাসহ রাষ্ট্রীয় সকল সুযোগ সুবিধা থেকে বঞ্চিত তিনি। উন্নত চিকিৎসার জন্য দেশের বাইরেও যেতে পারছেন না। প্রশাসন বলছে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। প্রতিনিধি শরীফুল ইসলাম জনি রিপোর্ট। ফরিদপুরের নগরকান্দা উপজেলার চরচসদ্দি ইউনিয়নের আশপদ্দি গ্রামের 81 বছর বয়সী শারীরিক প্রতিবন্ধী বৃদ্ধ রুস্তুম আলী মীর বছর কয়েক আগে ইউনিয়ন পরিষদ নির্বাচনে ভোট দিতে গিয়ে জানতে পারেন তিনি মৃত। এমনকি গত 4 বছর ধরে পাচ্ছেন না সরকারের দেয়া প্রতিবন্ধী ভাতাসহ কোনো সুযোগ সুবিধা। সেখানতে মৃত্যুই দেখায় তবে একবারে আমি এই মধ্যে এখান থেকে একজন বললো তো আপনি বোর্ড অফিসে যান। আমার বোর্ড অফিসে সন্দেহ বসে গেলেন, বোর্ড অফিসে গেলে ফেরে ওখান থেকে আমার নাম্বার গোলায় ঢুকছে, কিন্তু এখানে আইসা তারা এইরকম অনেক কিছু করে উঠে শেষ পর্যন্ত এই পর্যন্ত আমারে তারা কোনো সিদ্ধান্ত দেয় নাই। প্রতিবন্ধী রুস্তুম আলীর অভিযোগ, স্কুল শিক্ষক সালাউদ্দিন মুন্সি ও প্রতিবেশী মীর কুদ্দুস আলীর যোগসাজশে তার জাতীয় পরিচয়পত্রে মৃত দেখানো হয়েছে। ফলে উন্নত চিকিৎসার জন্যও কোথাও যেতে পারছেন না তিনি। ভোট দিতে গেছে যে নির্বাচনের যে আপনার কাগজ, ওইখানে তার নাম নেই, সে মৃত। জীবিত ব্যক্তিকে মৃত বানানে অভিযুক্ত স্কুল শিক্ষক সালাউদ্দিন মুন্সির কাছে গেলে তিনি ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি। দায় চাপিয়েছেন প্রতিবেশী মীর কুদ্দুস আলীর উপর। অপরদিকে বিষয়টি কিছুই জানেন না অভিযুক্ত মীর কুদ্দুস আলী। আমি আমার ভোটার তালিকার ভোটারের ছবি দেখে প্রতিবেশীর মাধ্যমে আমার তথ্য সংগ্রহের ক্ষমতা আছে। শনাক্ত করলে মৃত্যু করলে তার আশেপাশের লোক করি, তাকে বলি লই পাশে, কিন্তু আমি আমি করি ব্যবসা সবসময় হাটে বাজার থাকি। উপজেলা নির্বাচন কর্মকর্তা বলছেন মাঠ পর্যায়ে তথ্য সংগ্রহকারীদের গাফিলতির কারণেই এমনটি ঘটেছে। আর দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলে জানান উপজেলার নির্বাহী কর্মকর্তা। এলাকাতে বাড়ি বাড়ি গিয়ে যে তথ্য সংগ্রহ করছিলেন, ওই সময়ে মীর কুদ্দুস আলী নামে এক ব্যক্তি উনি মৃত হিসাবে শনাক্ত করেন। তদন্তকালে যে বা যিনি দোষী সাব্যস্ত হন না কেন বা প্রমাণিত হন না কেন, তার বিরুদ্ধে আমরা লিখিত ব্যবস্থা নেব এবং আইনানুগ ব্যবস্থা যেভাবে নেওয়া যায় আমরা সেভাবে নেব। একজন বৃদ্ধ প্রতিবন্ধীর সাথে ঘটে যায় এমন ঘটনায় সমালোচনার ঝড় বইছে পুরো উপজেলা জুড়ে। শফিকুল ইসলাম জনি, মাই টিভি, ফরিদপুর। আবারও আবহাওয়া পরিস্থিতির খবর। দর্শক, এবার চলে যাচ্ছি বরিশাল। দক্ষিণের আবহাওয়া পরিস্থিতির খবর জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী পারভেজ রাসেল। পারভেজ, বরিশালে আবহাওয়া পরিস্থিতি ও তীব্র গরমে স্কুল কলেজের শিক্ষার্থীদের কেমন অবস্থা দেখছেন জানাবেন আমাদের। সৌদা, ধন্যবাদ আপনাকে। আপনি জানেন যে আসলে টানা দীর্ঘ 1 মাস 7 দিন পরে কিন্তু গোটা দেশের ন্যায় বিভাগীয় শহর বরিশালে শিক্ষা কার্যক্রমের যে পরিবেশ সেটি কিন্তু ফিরে এসেছে এবং প্রাথমিক, মাধ্যমিক সহ সকল কলেজ, বিশ্ববিদ্যালয়গুলো কিন্তু খুলেছে। সে ধারাবাহিকতায় আসলে যে সরকার নির্দেশনা শিক্ষা মন্ত্রণালয়ের অধীনে যে ব্যবস্থাপনা ছিল শিক্ষা কার্যক্রমের, সেই কার্যক্রমেই সকাল থেকে কিন্তু যে প্রাথমিক বিদ্যালয়গুলো রয়েছে সেগুলো সকাল 8টা থেকে ক্লাস নেওয়া শুরু করেছে এবং মাধ্যমিক স্তরগুলো সকাল 10টা থেকে বিকেল 4টা অবধি পর্যন্ত তাদের ক্লাস কার্যক্রম চালু রেখেছে। আমি এই মুহূর্তে রয়েছি বরিশাল নগরীর প্রাণকেন্দ্র কালীবাড়ি রোডের জাগদীশ সরস্বত বালিকা মাধ্যমিক বিদ্যালয়। এখানে সকাল থেকে ক্লাস শুরু হয়েছে এবং শিক্ষার্থীদের উপস্থিতি আছে অনেক। দীর্ঘদিন পরে তারা স্কুল খুলতে পেয়ে সহপাঠীদের সাথে একত্রে ক্লাস করবে, সেই আনন্দে তারা আছে। কিন্তু প্রচণ্ড গরম তাপদাহ, জানেন যে আজ বরিশালে 35 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা চলছে। এর মধ্যে কিন্তু এই বিদ্যালয় থেকে 3 থেকে 4 জন স্টুডেন্ট আসলে অসুস্থ হয়ে পড়েছে প্রচণ্ড গরমের কারণে। তাদেরকে শিক্ষকরা উদ্ধার করে কিন্তু চিকিৎসার জন্য পাঠিয়েছে। একজন শিক্ষক রয়েছে, কাউসার আহমেদ। আমি একটু কথা বলবো যে এই প্রচণ্ড তাপদাহের মধ্যে আপনারা ক্লাস নিচ্ছেন, কি কি ব্যবস্থাপনা রয়েছে শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষায়? ধন্যবাদ সকলকে। ভালো ব্যবস্থা, আমরা পর্যাপ্ত পানির ব্যবস্থা করেছি। আমাদের প্রত্যেকটা শ্রেণীকক্ষে পর্যাপ্ত ফ্যান রয়েছে, কিন্তু ফ্যান থাকা সত্ত্বেও পরপর 2টা ক্লাসেই আমাদের প্রায় 20 মিনিট থেকে 25 মিনিট করে বিদ্যুৎ সংযোগটা ছিল না। বিদ্যুৎ সংযোগটা না থাকার কারণে কিছু অসুবিধা হয়েছে। এর মধ্যে 3টা মেয়ে পরপর অসুস্থ হয়েছে, তাদেরকে উদ্ধার করেছি, প্রাথমিক চিকিৎসা দিয়েছি এবং তাদেরকে আবার গার্ডিয়ানদের হস্তান্তর করে বাসায় পাঠানোর ব্যবস্থা করেছি। ধন্যবাদ। যেমনটা জানাচ্ছিলেন, তো আপাতত এই রয়েছে বরিশাল থেকে আমার কাছে তাপদাহ পরিস্থিতির যতটুকু তথ্য ছিল। সৌদা, আপনাকে ধন্যবাদ। দর্শক, বরিশাল থেকে আবহাওয়া পরিস্থিতি ও তীব্র গরমের খবর জানাচ্ছিলেন প্রতিনিধি পারভেজ রাসেল।
এবার উন্নয়ন অগ্রযাত্রায় বাংলাদেশ। সমাজের বেঁধে দেয়া নিয়ম আর কুসংস্কারকে পেছনে ফেলে সর্বক্ষেত্রে এগিয়ে যাচ্ছেন বাংলাদেশের নারীরা। দীর্ঘ পথ পাড়ি দিয়ে তারা বাইসাইকেল চালিয়ে ছুটে যান স্কুলে। আর এই নারীদের অগ্রযাত্রায় ভূমিকা রাখছে বর্তমান সরকার। পাল্টে গেছে রংপুর 6 আসনের নারীদের জীবনমান। রংপুর প্রতিনিধি মাহমুদুল হাসানের তথ্য ও ভিডিও চিত্র নিয়ে রাকিব হাসানের রিপোর্ট। এ বিশ্বে যা কিছু চিরকল্যাণকর, অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর। কবি নজরুল ইসলামের এই বিখ্যাত উক্তি স্বাধীনতার 50 বছরে বিভিন্ন ক্ষেত্রে নারীর পদচারণায় সত্যের প্রতিধ্বনি। একসময় সমাজের বেঁধে দেয়া নিয়ম আর কুসংস্কারের বেড়াজালে পড়ে যে নারী সমাজ শিক্ষা সহ বিভিন্ন ক্ষেত্রে ছিল পিছিয়ে, আজ তারা অন্ধ অনুকরণ থেকে মুক্ত। পায়ে হেঁটে স্কুলে যাওয়াটাও যেখানে ছিল দুঃস্বপ্ন, আজ সেই নারীরাই স্কুলে যাচ্ছেন বাইসাইকেল চালিয়ে। রংপুরের পীরগঞ্জে এমনই কিছু পরিবর্তনের ছোঁয়ায় বদলে গেছে নারীদের ভাগ্যের চাকা। সরকারের দেয়া নানা সুযোগ সুবিধায় নারীরা এখন হয়ে উঠছেন স্বাবলম্বী। নারীদের আরো বেশি স্বনির্ভর করে গড়ে তুলতেই নিজ নির্বাচনী এলাকায় নারীদের মাঝে সেলাই মেশিন, বাইসাইকেল ও ল্যাপটপ বিতরণ করেন জাতীয় সংসদের স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরী। উদ্যোক্তা হয়ে ব্যবসা করতে চান এমন নারীদের ঋণের ব্যবস্থা করে দেওয়ার আশ্বাস দেন তিনি। আমরা চাই যে পীরগঞ্জে আমার প্রত্যেক মা বোন তারা নিজেরা সচ্ছল হোক, নিজেরা স্বাবলম্বী হোক, তাদের হাতে কিছু অর্থ আসুক, কিছু টাকা পয়সা তারা নিজেরা আয় রোজগার করুক, যাতে তারা তাদের এবং তাদের পরিবারের প্রতি আরো বেশি অবদান রাখতে পারে, আরো বেশি ভূমিকা রাখতে পারে। বাইসাইকেল আর সেলাই মেশিন পেয়ে খুশি শিক্ষার্থী আর উপকারভোগীরা। সন্তানকে উদ্ধার করতে পারি, স্বামীকে কিছু দিতে পারি, আর স্বামীর উপর নির্ভর করে থাকতে যেন না পারি। এই সেলাই শিখে নিজেরা উপার্জন করতে পারবো এবং নিজেদের কাজ আমরা নিজেরাই করতে পারবো। অনেক লেট হইতো স্কুলে আসতে, সাইকেলটা এখন পেয়ে তাড়াতাড়ি স্কুলে আসতে পারবো। সাইকেল পাওয়ার পরে আমার অনুভূতিটা অনেক আনন্দদায়ক, আমি অনেক খুশি হয়েছি, ভালোই শিখছি। এখন শুধু ল্যাপটপ পাইছি, আউটসোর্সিং এর কাজগুলো করা যাবে সেগুলো শিখেছি। শিক্ষার মান উন্নয়ন ও নারীদের অগ্রগতির জন্য এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় জনপ্রতিনিধি ও সচেতন মহল। উন্নয়ন করার লক্ষ্যে গরিব মেধাবী শিক্ষার্থীর মাঝে সাইকেল বিতরণ, এটা একটা মহৎ উদ্যোগ বা মহৎ উদ্দেশ্য। প্রতিটি গ্রামকে শহর করার যে উদ্যোগ আমাদের দেশরত্ন শেখ হাসিনা নিয়েছেন, তার ধারাবাহিকতায় কিন্তু আমাদের এখানে একটি মহিলা প্রশিক্ষণ কেন্দ্র অলরেডি আমাদের এখানে অনুমোদন হয়েছে। কি কাজ করলে স্বাবলম্বী হবে সেই দিকে উনি লক্ষ্য রেখে প্রত্যেক ইউনিয়ন পরিষদে উনি 20 জন করে সেলাই প্রশিক্ষণের ব্যবস্থা করে দিয়েছেন। রাকিব হাসান, মাই টিভি। দর্শক, এখনকার সংবাদ ছিল এ পর্যন্ত। সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।